গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজের পার্ট নাম্বার 12 করব। এর আগে অলরেডি আমরা 11টা ক্লাস করে নিয়েছি এবং যারা যারা ক্লাসগুলো দেখোনি চ্যানেলে আপলোড আছে, দেখে নিও। এবং এই ক্লাসে শুধুমাত্র আমরা পিওয়াইকিউ কোয়েশ্চেন করছি সেরকমটা নয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি সেরকমটা শুধু না, অন্যান্য এক্সামে এই টপিকগুলো সম্পর্কে যা যা কোয়েশ্চেন এসছে সেগুলো আমরা এর মধ্যেই রাখছি, সেটাকে আমি আলাদা সিরিজে ঢোকাইনি। তাই পিওয়াইকিউ এর সাথে সাথে আমরা ইম্পর্টেন্ট টপিকের কোয়েশ্চেনগুলো কিন্তু এই ক্লাসের মধ্যে করব। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইট ইজ অর আর অ্যাভেলেবল টু নন সিটিজেন? নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি অনাগরিকদের জন্য প্রযোজ্য? ফ্রিডম অফ স্পিচ, প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, ফ্রিডম অফ কনসায়েন্স, নন ডিসক্রিমিনেশন ইন ম্যাটার অফ এমপ্লয়মেন্ট। Select the correct answer using the code given below. On 1, 2 and 3 only, 1, 3 and 4 only, 2 and 3 only, নাকি 2 only? ফ্রিডম অফ স্পিচ মানে হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 19 এ। আর্টিকেল নাম্বার 19 এ গতকাল আমরা পড়েছি, আর্টিকেল নাম্বার 19 ক্লজ 1 এ তে রয়েছে ফ্রিডম অফ স্পিচ। প্রোটেকশন এগেইনস্ট সেলফ ডিসক্রিমিনেশন, এটা রয়েছে আর্টিকেল নাম্বার 20 তে রয়েছে, এবং 20 ক্লজ 3 তে রয়েছে। ফ্রিডম অফ কনসায়েন্স, এটা রয়েছে আর্টিকেল নাম্বার 25 এ। আর নো ডিসক্রিমিনেশন ইন ম্যাটার অফ এমপ্লয়মেন্ট, এটা রয়েছে আর্টিকেল নাম্বার 16 এ। এবার বলো যে কোনটা কোনটা শুধুমাত্র মানে নাগরিক এবং অনাগরিক, সিটিজেন এবং নন সিটিজেন দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2 অ্যান্ড 3 অনলি। খেয়াল রাখবে যে কোন কোন আর্টিকেল গুলো শুধুমাত্র সিটিজেনদের জন্য প্রযোজ্য, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি সবার জন্যই অ্যাপ্লিকেবল হবে। টু সিটিজেন অফ ইন্ডিয়া অনলি। কোন কোন? একটা ফর্মুলা মনে রাখবে, যেটা হচ্ছে 15, 16, 19, 29 and 30। এই কটা ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র সিটিজেনদের জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, next question, question number 2. Which article of Indian Constitution mention that no person shall be prosecuted and punished for the same offence more than once? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে একই অপরাধের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার মামলা বা শাস্তি দেওয়া যাবে না? কোথায় এসছে? ফেজ 12 এ এসছে, এসএসসির ফেজ 12 এর কোয়েশ্চেন। আর্টিকেল 24 ক্লজ 4, আর্টিকেল 20 ক্লজ 2, আর্টিকেল 20 ক্লজ 3, আর্টিকেল 20 ক্লজ 1। কোন আর্টিকেলের কোন ক্লজ ক্লজ থেকে কোয়েশ্চেন দিয়েছে? সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলো, কারণ গতকাল আমি আর্টিকেল 20-র যে সমস্ত ক্লজ গুলো রয়েছে সেই ক্লজ গুলো কিন্তু অলরেডি বলে দিয়েছি। ওকে, তো আর্টিকেল 20-তে আমরা তিনটে ক্লজ দেখেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম যে একটা হচ্ছে নো পোস্ট ফ্যাক্টো ল, নো ডাবল জিওপার্ডি আর নো সেলফ ইনক্রিমিনেশন। সরি, হ্যাঁ, সেখানে আমরা দেখেছিলাম। এবং এখানে হচ্ছে একই মামলার জন্য দুবার অপরাধী করা যাবে না, সেটা হচ্ছে নো ডাবল জিওপার্ডি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, 20 ক্লজ 2। গতকাল আমরা এটা পড়েছিলাম যে নো পোস্ট ফ্যাক্টো ল, যে ক্রাইমটা করছে, যে ক্রাইমটা যখন করছে সেই ক্রাইমের জন্য যে ল রয়েছে সেই ল দ্বারাই তাকে পানিশ করতে হবে। এবং একটা ক্রাইম করার পরে যদি অন্য কোনো ল তৈরি হয় সেই ক্রাইমের, সেটা কিন্তু সেই দিন থেকে লাগু হবে, তার আগে ওই ওই সেম ক্রাইমের জন্য যা পানিশ করা হয়ে গেছে সেটা কিন্তু সেই পানিশমেন্টটা সেইভাবেই হবে। নো ডাবল জিওপার্ডি মানে ওই যে একটা অপরাধের জন্য একাধিকবার তাকে শাস্তি দেওয়া যাবে না বা একাধিকবার তাকে জেলে পড়া যাবে না। নো সেলফ ইনক্রিমিনেশন, নো সেলফ ইনক্রিমিনেশন মানে তোমাকে নিজেকে নিজের বিরুদ্ধে তোমার কি বলবো, নিজের বায়ানটাকে নিজের এগেনস্টে ইউজ করা যাবে না, সেটাকে প্রমাণ করতে হবে। Next question, question number 3. The Kolar gold field is located in which state of India? কোলার সোনার ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকা, ঝাড়খণ্ড, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? কোথায় অবস্থিত কোলার গোল্ড ফিল্ড?
কোলার গোল্ডফিল্ড অবস্থিত হচ্ছে, তোমরা সবাই কেজিএফ তো দেখেই নিয়েছো আই হোপ। তো কোলার গোল্ডফিল্ড অবস্থিত হচ্ছে কর্ণাটকাতে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য লার্জেস্ট রিভার সিস্টেম অফ রাজস্থান ইজ, রাজস্থানের বৃহত্তম নদী ব্যবস্থা হলো কাবেরী, ভীমা, তাপি নাকি লুনি? রাজস্থানের নদী, রাজস্থান ডেজার্ট হলেও রাজস্থানের মধ্যে দিয়ে লুনি, সরি বলেই দিলাম উত্তরটা, অপশন ডি লুনি হচ্ছে সঠিক উত্তর। লুনি প্রবাহিত হয়, ভুল দেওয়া আছে, এটা ভুল, সরি, লুনি হবে, হ্যাঁ এটা ভুল আছে, মার্ক ভুল করা আছে, ভীমা নয়। ভীমা, ভীমা কার ট্রিবিউটারি বলবে, কার ট্রিবিউটারি ভীমা? আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে পেনিনসুলার রিভার, যেগুলো এখানে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, মানে পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে তার মধ্যে রয়েছে লুনি, ভদ্রা, সবরমতী, মাহি, নর্মদা, তাপি, মান্ডবী, জাউরি, এখানে তোমরা পরপর নদীগুলোর নাম রয়েছে সেটা কিন্তু একটুখানি খেয়াল রাখবে। শরাবতী আর সবরমতী এই দুটো নদী কিন্তু আলাদা। সবরমতী গুজরাটে, শরাবতী কিন্তু এখানে তোমার কর্ণাটকে, ঠিক আছে। পেরিয়ার, পেরিয়ার হচ্ছে কেরালাতে, পেরিয়ার ন্যাশনাল পার্ক, পেরিয়ার উদ্যানও আমরা পড়েছি, ইম্পর্টেন্ট। লুনি হচ্ছে রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং রাজস্থান আর গুজরাট, রাজস্থান অ্যান্ড গুজরাট, ওকে। এবং এটা একমাত্র নদী যেটা হচ্ছে স্যালাইন ওয়াটার, এর যে জলটা সেটা কিন্তু ফ্রেশ ওয়াটার নয়, এটা হচ্ছে লবণাক্ত জলের নদী। কারণ রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, মরুভূমির মধ্য দিয়ে, তার ওয়াটারটা তো অবশ্যই স্যালাইন হবে। আচ্ছা, এবং এটা কচ্ছের রানে এসে মিশে গেছে, এটা কিন্তু ডিরেক্টলি আরব সাগরে এসে পড়েনি, ঠিক আছে। সবরমতী, সবরমতী হচ্ছে আরাবল্লী মাউন্টেন রিজিয়ন থেকে উৎপন্ন হয়েছে, এবং সেটা গিয়ে রাজস্থান এবং গুজরাটের মধ্যে দিয়ে গিয়ে আমেদাবাদের কাছে এর সরি, এটা আরব সাগরে গিয়ে মিশেছে, এবং এর সবরমতী নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত। আমেদাবাদ অ্যান্ড গান্ধীনগর, এই দুটো শহর হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। এখানে রয়েছে মাহি, মাহিও ইম্পর্টেন্ট। মাহি উৎপন্ন হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে, এবং সেটা মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটের মধ্যে দিয়ে যাচ্ছে, তিনটে স্টেট কভার করছে, এমপি, রাজস্থান এবং গুজরাট, তিনটে স্টেট কভার করছে। এবং এখানে মাহি, খেয়াল রাখবে এই মাহি রিভারটা, এটা দুবার কর্কটক্রান্তি রেখাকে ক্রস করছে, দুবার। প্রশ্ন আছে যে কোন নদীটা দুবার কর্কটক্রান্তি রেখাকে ক্রস করছে? কর্কটক্রান্তি রেখা মানে হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে নর্মদা। নর্মদা ইম্পর্টেন্ট রিভার, ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলোর মধ্যে ইম্পর্টেন্ট রিভার, এবং সেটা তোমার আরাবিয়ান সি বা আরব সাগরে গিয়ে মিশছে। নর্মদা রিভার কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অমরকন্টক প্লেটু থেকে উৎপন্ন হচ্ছে, অমরকন্টক প্লেটু। অমরকন্টক প্লেটু থেকে উৎপন্ন হচ্ছে এবং গিয়ে আরব সাগরে মিশছে। এবং নর্মদা রিভার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, তিনটে রাজ্য, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট। এই স্টেট গুলোর নাম খেয়াল রাখবে, কোয়েশ্চেন দেয় কিন্তু যে এই নদীটা নিম্নলিখিত কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, এরকম কোয়েশ্চেন দেয়। এবং এই যে নর্মদা নদী, সেই নর্মদা নদী, এখানে রয়েছে বিন্ধ্য পর্বত, এখানটাতে রয়েছে বিন্ধ্য পর্বত, এবং এখানটাতে রয়েছে সাতপুরা পর্বত। এদের মাঝখানে বিন্ধ্য এবং সাতপুরা, এই দুটো হচ্ছে স্তূপ পর্বত, এবং এই স্তূপ পর্বতের মাঝখানে রিফ্ট ভ্যালি তৈরি হয়, সেই রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে নর্মদা নদীটা প্রবাহিত হয়েছে। এবং এখানে এর যে ট্রিবিউটারি গুলো রয়েছে, নর্মদার ট্রিবিউটারি হচ্ছে তাওয়া, বাঞ্জার, হ্যালন, এগুলো হচ্ছে নর্মদার ট্রিবিউটারি, খেয়াল রাখবে।
এবং নর্মদার তীরে যদি লোকেটেড ইম্পর্টেন্ট সিটি বলা হয় তাহলে জবলপুর হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। জবলপুর বা জব্বলপুর এখানটাতে লিখে দিচ্ছি। এরপর হচ্ছে তাপি। তাপিটাকে অন্য ইঙ্ক দিয়ে লিখি তাহলে দেখতে পাবে। তাপিও এই অমরকণ্টক প্লেটুর কাছ থেকেই উৎপন্ন হচ্ছে এবং এটা হচ্ছে তোমার গিয়ে আরব সাগরে পড়ছে, একই ব্যাপার। নর্মদার প্যারালালি গেছে কিন্তু নর্মদার থেকে এর লেন্থটা একটু কম। নর্মদার প্রায় 1312 কিলোমিটার লেন্থ আর তাপির হচ্ছে 724 কিলোমিটার। নর্মদার হচ্ছে 1312 কিলোমিটার, তাপির হচ্ছে 724 কিলোমিটার। ওকে, এবং এটাও তোমার এই অমরকণ্টক প্লেটুর কাছ থেকে উৎপন্ন হয়েছে। এবং তাপির সাইডে ব্যাংকে তাপি নদীর তীরে যে ইম্পর্টেন্ট শহরটা রয়েছে সেটা হচ্ছে সুরত। ডায়মন্ড ক্যাপিটাল বলা হয় নাকি, এবং এখানে একটা সব থেকে লার্জেস্ট অফিস তৈরি হচ্ছে, লার্জেস্ট বিল্ডিং তৈরি হচ্ছে সুরাটে। বিল্ডিংটার নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। একটা অফিস বিল্ডিং তৈরি হচ্ছে যেটা সব থেকে লার্জেস্ট বিল্ডিং হবে আমাদের ইন্ডিয়ার মধ্যে। ওকে, আচ্ছা। আর এখানে রয়েছে তোমার জুয়ারি, যেটা হচ্ছে গোয়াতে অবস্থিত যে নদীটা, এবং এখানে মান্ডোভি যে রয়েছে, মান্ডোভি রিভারটা, এটাকে বলা হয় লাইফ লাইন অফ গোয়া। লাইফ লাইন অফ গোয়া। এবং এই গোয়ার যে ক্যাপিটাল সিটি পানাজি, সেটাও কিন্তু মান্ডোভি নদীর তীরেই অবস্থিত। ওকে, আর এই যে এখানে শরাবতী নদী রয়েছে, শরাবতী নদী কোথায় রয়েছে? কর্ণাটকাতে রয়েছে। এই শরাবতী নদী, এর এই নদীর ওপরে যোগ জলপ্রপাত রয়েছে, যোগ ওয়াটারফলস। ওয়াটারফল নিয়ে আমরা পড়বো অন্য ক্লাসে, কিন্তু এখানে এটা রয়েছে বলে আমি এটা বলে দিলাম। এটা কোথায় রয়েছে? কর্ণাটকাতে। তো আমরা অনেক কিছু পড়ে ফেললাম। কাবেরী, ভীমা কার ট্রিবিউটারি, এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5. Which of the following is the only landlocked country in South Asia? সাউথ এশিয়ার বা দক্ষিণ এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ কোনটা? আফগানিস্তান, কাজাকিস্তান, লাওস নাকি মায়ানমার? দক্ষিণ এশিয়ার জিজ্ঞেস করেছে, এবং দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ এশিয়ার জিজ্ঞেস করেছে। দেখো, আফগানিস্তান তো দক্ষিণ এশিয়ার পার্টে পড়ছে না, একদম সাউথ এশিয়ার পার্টে পড়ছে না, এবং কাজাকিস্তান তো মিডলে পড়ছে, মিডল ইস্টে পড়ছে। তো মায়ানমার তো ল্যান্ডলক নয়। তো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। লাওস হচ্ছে একমাত্র কান্ট্রি যেটা দক্ষিণ এশিয়ার ল্যান্ডলক কান্ট্রি। দক্ষিণ এশিয়ার কান্ট্রি গুলো যদি একটুখানি দেখো, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, তারপরে হচ্ছে এখানে বাংলাদেশ, তারপর হচ্ছে এটা মায়ানমার, দেন এখানে ভিয়েতনাম, এটা লাওস, এটা কম্বোডিয়া, এখানটা থাইল্যান্ড, তার নিচে মালয়েশিয়া, এই সাইডটাতে, এটা তো ভিয়েতনাম বলে দিলাম, এই পার্টটা হচ্ছে ব্রুনেই, এবং এই পার্টটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। সিঙ্গাপুর এই জায়গাটাতে রয়েছে, এটা হচ্ছে তোমার জাভা, সুমাত্রা, এই এই পার্টগুলোতে রয়েছে। ওকে, এবার এখানটাতে যদি একটুখানি খেয়াল করো, যেটা হচ্ছে তোমার হ্যাঁ লাওস। লাওসের ওপরে কি কি ওপরে রয়েছে হচ্ছে মায়ানমার, দেন এখানটাতে নিচের দিকে দেখতে পাবে তুমি কম্বোডিয়া, এই সাইডে হচ্ছে তোমার ভিয়েতনাম, এবং এই সাইডে হচ্ছে থাইল্যান্ড। ওকে, এই সাইডে হচ্ছে থাইল্যান্ড, এটা থাইল্যান্ড, এটা লাওস, এটা ভিয়েতনাম, এই উপরে হচ্ছে চায়না, মায়ানমারও বলতে পারো, মায়ানমার এই সাইডটাতে, আর এই দিকটাতে হচ্ছে কম্বোডিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম কি? ইন্দোনেশিয়ার ক্যাপিটাল, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে জাকার্তা অ্যাট প্রেজেন্ট, কিন্তু তারা চেঞ্জ করে ফেলবে জাকার্তা থেকে নুসান্তারাতে, যেটা হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং এর কারণে জাকার্তা যে আইল্যান্ডটা রয়েছে, ইন্দোনেশিয়া ইজ আইল্যান্ড কান্ট্রি, আইল্যান্ডটা রয়েছে, সেই আইল্যান্ডটা হচ্ছে তোমার জলের তলে চলে যেতে পারে ইন ফিউচার। তার জন্য তারা একটা নতুন রাজধানী বানাচ্ছে নুসান্তারা, যেখানে তারা ক্যাপিটাল সিটিটাকে ট্রান্সফার করে নেবে। ওকে, এবং এখানে সব থেকে বড় যে আইল্যান্ডটা ইন্দোনেশিয়া, সেটার নাম হচ্ছে সুমাত্রা।
সেটার নাম হচ্ছে সুমাত্রা। ইন্দোনেশিয়ার যে কান্ট্রি গুলো রয়েছে সেটা সব থেকে বড় আইল্যান্ডটা হচ্ছে সুমাত্রা, এটা হচ্ছে জাভা। এইখানটা হচ্ছে জাভা সি, আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। এইখানটা পার্টিকুলারলি আন্দামান সি বলতে পারো। এবং ইন্দোনেশিয়া হচ্ছে মানে সব থেকে মুসলিম পপুলেশন সব থেকে বেশি রয়েছে ইন্দোনেশিয়াতে। ওকে, মালয়েশিয়ার ক্যাপিটাল কি? মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর। এখানে লেখা যাচ্ছে না, মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর, যেটা হচ্ছে ওয়েস্ট সাইডে অবস্থিত কুয়ালালামপুরটা। এখানে ইয়ে করেনি, মেনশন করানি। ওকে, তো আমরা এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস লিখতেই পারি। আমরা কি পড়লাম? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা, যেটা চেঞ্জ হয়ে যাবে কোথায়? নুসান্তারা। আর কি পড়লাম? যে মালয়েশিয়া, মালয়েশিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে কুয়ালালামপুর। মায়ানমার, মায়ানমারের আগের নাম ছিল বার্মা। মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে নেপিতাও। ওকে, আচ্ছা, যে কান্ট্রিটা নিয়ে কোয়েশ্চেন হলো লাওস, এই লাওসের ক্যাপিটাল কি? লিখবো কোথায়? এখানটাতে লিখি। লাওসের ক্যাপিটাল হচ্ছে ভিয়েন্তিয়ান। ওকে, আর এখানের একটু সিটি, এখানের যে কান্ট্রি গুলো রয়েছে এই কান্ট্রি গুলোর ক্যাপিটাল গুলো একটুখানি খেয়াল রাখবে। অনেক সময় দেয় ক্যাপিটাল গুলো, জিজ্ঞেস করে কোয়েশ্চেনে। এই সাইডটাতে রয়েছে তোমার জাপান, এখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। এই যে পার্টটা রয়েছে এখানে জাপানের পরে এই যে আইল্যান্ডের এই যে গ্রুপ অফ আইল্যান্ডটা রয়েছে না, এইখানটাতে এই যে গ্রুপ অফ আইল্যান্ডটা রয়েছে, এই গ্রুপ অফ আইল্যান্ডটাকে কি বলা হয় না, কুরিল আইল্যান্ড বলা হয়। এবং এটা হচ্ছে ডিসপুটেড এরিয়া বিটুইন হচ্ছে তোমার চায়না অ্যান্ড রাশিয়া। জাপান অ্যান্ড রাশিয়া বলতে পারো, সরি, চায়না অ্যান্ড রাশিয়া বলাটা ভুল হবে। এই পার্টের নামটা আমি লিখে দিচ্ছি, এই নামটা কোয়েশ্চেন দেয়। এই জায়গাটার নাম হচ্ছে তোমার কুরিল আইল্যান্ড, এই এই পার্টটা। কোয়েশ্চেনটা এইভাবেই দেয় যে which of the following is a disputed portion between Japan and Russia? Disputed area between Japan and Russia. ওকে, এবং এখানটাতে যে একটা আমরা পেনিনসুলা দেখতে পাচ্ছি, এই যে পেনিনসুলাটা যেখানটায় আমি বার্মাটা লিখেছি, এই পেনিনসুলাটার নাম হচ্ছে কামচাটকা পেনিনসুলা। এর ওপরটাতে আছে, এই এই ওপরটাতে, যেটার নাম হচ্ছে কামচাটকা পেনিনসুলা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য আরাবিয়ান সি ইজ কানেক্টেড টু দ্য রেড সি থ্রু দ্য স্ট্রেট অফ বাল এল মন্দেব অ্যান্ড দ্য গালফ অফ এডেন অ্যান্ড দ্য পার্সিয়ান গালফ ভায়া দ্য। মানে কোয়েশ্চেন করেছে যে আরব সাগর লোহিত সাগরের সঙ্গে বাদ এর প্রণালীর দ্বারা এবং এডেন এডেন উপসাগরের মাধ্যমে এবং ড্যাশের মাধ্যমে পারস্য উপসাগরের সঙ্গে সংযুক্ত। গালফ অফ ওমান, গালফ অফ আলাস্কা, গালফ অফ মেক্সিকো নাকি গালফ অফ রিগা? কোন গালফের সঙ্গে কানেক্ট করছে আরব সাগর পারস্য উপসাগরের সাথে, মানে তোমার পার্সিয়ান গালফের সাথে কানেক্ট করছে। গালফ অফ আলাস্কা তো হবে না, আলাস্কা, আলাস্কা বলছি, আলাস্কা হচ্ছে তোমার যেখানটা আমরা রাশিয়া এবং ওয়ার্ল্ড ম্যাপটা যদি দেখি, রাশিয়ার যে পার্টটা ছিল, যেটা রাশিয়া আমেরিকাকে বিক্রি করে দিয়েছে খুব কম দামে, সেই পার্টটা হচ্ছে আলাস্কা।
তো সেই পার্টটা তো অন্যদিকে, এখানে তো আমরা পড়ছি আরব সাগর এবং পার্সিয়ান গালফ। মেক্সিকো হবে না, মেক্সিকো হচ্ছে তোমার গালফ অফ মেক্সিকো আমরা দেখতে পাবো নর্থ আমেরিকাতে। তো অপশন এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর, গালফ অফ ওমান। এখানে যদি একটুখানি ম্যাপটা দেখো, এটা হচ্ছে পার্সিয়ান গালফ। এই পার্সিয়ান গালফকে আরাবিয়ান সি এর সাথে কানেক্ট করছে গালফ অফ ওমান। এবং এই যে এটা হচ্ছে রেড সি, এই গালফ অফ এডেন, এডেন যেটা সেটা কানেক্ট করছে আরাবিয়ান সি কে রেড সি এর সাথে। এখানে পার্সিয়ান গালফের চারপাশে কি কি কান্ট্রি রয়েছে? ইরান, কুয়েত, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেট এবং ওমান। এবং এটা হচ্ছে গালফ অফ ওমান। এই জায়গাটা যদি খেয়াল করো তাহলে এটা হচ্ছে রেড সি, যেখানে গালফ অফ এডেনের মাধ্যমে আরব সাগর রেড সির সাথে কানেক্টেড হচ্ছে। এইখানটাতে কিছু জিনিস মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? একটা হচ্ছে এই যে রেড সি, রেড সির কোন কোন বাউন্ডারিং কান্ট্রি রয়েছে? রেড সির বাউন্ডারিং কান্ট্রি হচ্ছে ইজিপ্ট, সুদান, ইরিট্রিয়া, জিবুটি, সোমালিয়া, ইয়েমেন, সৌদি আরবিয়া এবং এখানটাই রয়েছে তোমার, না এখানটা কানেক্ট হচ্ছে না, এই জায়গাটা সৌদি আরবিয়ায় রয়েছে এখানটাতে। তাহলে রেড সি কি কি কান্ট্রির সাথে বর্ডার করছে সেটা তোমাকে মনে রাখতে হবে। কি কি কান্ট্রির সাথে বর্ডার করছে এখানে ম্যাপ দেখে দেখে করো। প্রথমে হচ্ছে তোমার ইজিপ্ট, তারপর হচ্ছে সুদান, তারপর হচ্ছে এরিট্রিয়া, তারপর হচ্ছে জিবুটি, ডিটা এখানে সাইলেন্ট, তারপর হচ্ছে সোমালিয়া যেখানকার ডাকাত খুব বিখ্যাত। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে ইয়েমেন, এদিকে হচ্ছে সৌদি আরবিয়া। ওকে, ক্লিয়ার? 1 2 3 4 5 6 7। ওকে, ডান। এবং রেড সি স্যালিনিটি, রেড সির স্যালিনিটি, না সরি রেড সি না, এখানে ডেড সি দেখতে পাবো আমরা এই সাইড, এই ওপরটাতে। আর এখানে দেখো একটা একটা কান্ট্রি দেখা যাচ্ছে, সাইপ্রাস কান্ট্রি দেখা যাচ্ছে, সাইপ্রাস। আর এটা হচ্ছে লেবানন, এটা ইসরায়েল, এটা জর্ডান, এটা সিরিয়া, এটা ইরান। এই যে সাইপ্রাস কান্ট্রিটা, এই সাইপ্রাস কান্ট্রির নাম অনুসারে কিন্তু কপারের নাম হয়েছে, ঠিক আছে? কপারের যে নামটা এসছে, কপারের যে সাইন আমরা সিইউ দেখি, তো সেই সেই কপারের নামটা এসছে এই সাইপ্রাস কান্ট্রিটা থেকে। ওকে, আচ্ছা এখানটাই একটা জিনিস, আর একটা জিনিস বলে দিচ্ছি, একটা মিনিট। এখানে ম্যাপটাতে, ওকে, তাহলে আমরা বাল্ব এ মালদেব যে বাল এ মন্ডপ যে স্ট্রেটটা দেখলাম সেটা হচ্ছে তোমার কানেক্ট করছে কাকে? না, এখানে আমাদের অ্যারাবিয়ান সি কে কানেক্ট করছে গালফ অফ এডেনের মাধ্যমে, যেটা আমরা এই জায়গাটাতে দেখছি। এইখানে এটা হচ্ছে আমাদের গালফ অফ এডেন। এই যে স্ট্রেটটা, আচ্ছা একটা জিনিস বলে দিই, যখন আমরা স্ট্রেট বলছি, স্ট্রেট মানে প্রণালী, স্ট্রেট বা প্রণালী, সেটা কানেক্ট করবে দুটো ওয়াটার বডিকে, কানেক্টস টু ওয়াটার বডিজ, মানে দুটো লার্জ ওয়াটার বডিকে কানেক্ট করবে। যেমন ধরো এখানে গালফ অফ এডেনটা অ্যারাবিয়ান সি রয়েছে, এইটা হচ্ছে স্ট্রেট। স্ট্রেট হচ্ছে একটা সরু একটা ওয়াটারওয়ে যেটা দুটো বড় ওয়াটারওয়ে কে কানেক্ট করছে এবং সেপারেট করবে টু ল্যান্ডমাস। উল্টো দিকে যদি ইসথমাস বলা হয়, ইটস ইসথমাস, এটা হচ্ছে সেপারেট, এটা হচ্ছে ল্যান্ডমাস। এই ল্যান্ডমাসটা কি করবে? এই ল্যান্ডমাসটা কানেক্ট করবে দুটো বড় ল্যান্ডমাসকে, কিন্তু সেপারেট করবে ওয়াটার বডিকে। যদি এই জায়গাটা দেখো, এই যে ইজিপ্টের এই পোর্শনটা, যে পোর্শনটা ইসরায়েল তাদের নিজেদের বলে দাবি করে, এই পোর্শনটা কি করছে? এই যে ওয়াটার বডি এই দুটো ওয়াটার বডিকে ডিসকানেক্ট করে দিচ্ছে, সেপারেট করে দিচ্ছে। কিন্তু এই এত বড় যে এশিয়ার ল্যান্ডমাসটা, সেটা আফ্রিকার ল্যান্ডমাসের সাথে কানেক্ট করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ইসথমাস। স্পেলিংটা একটুখানি দেখে নেবে, আই এম নট শিওর যে স্পেলিংটা আমি ঠিক লিখেছি, বাকি টপিকটা ঠিক বলছি। এখানটাতে আমরা সুয়েজ ক্যানাল দেখতে পাবো। ওকে, তো এই যে এইটা হচ্ছে আমার বাব এল মন্দেব যে স্ট্রেটটা রয়েছে।
বাব এল মন্দেব নাম কি, নামটার একবার দেখি। হ্যাঁ, মন্দেব, ঠিকই বলছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, আর এই যে এখানে যে স্ট্রেটটা রয়েছে, এই স্ট্রেটটার নাম কি? এটা তো গালফ অফ ওমান, পার্সিয়ান গালফকে কানেক্ট করছে আরাবিয়ান সি, ঠিক আছে, কিন্তু এই স্ট্রেটটার নাম কি? এই স্ট্রেটটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই স্ট্রেটটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। মালাক্কা স্ট্রেট সেপারেট। মালাক্কা প্রণালী পৃথক করেছে জাভা এবং সুমাত্রা, জাভা ও মালয়েশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, জাভা সি অ্যান্ড আন্দামান সি। কাকে কাকে সেপারেট করেছে জিজ্ঞেস করেছে। তো সি এর অপশন তো আগেই হবে না। এবার এই অপশন গুলোর মধ্যে বলো। এখানে অনেকগুলো স্টেট ছিল, আমি ইচ্ছা করে বলতে গিয়ে বললাম না, কারণ কোয়েশ্চেন ছিল। স্টেট অফ মালাক্কা যদি বলা হয়, তাহলে স্টেট অফ মালাক্কা সেপারেট করেছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে। আবার এই ম্যাপটাতে ফিরে এসো। যেখানটা এই যে স্টেটটা দেখছো, এটা হচ্ছে মালয়েশিয়া, এই পার্টটা হচ্ছে ইন্দোনেশিয়ার পার্ট, তাই তো, ইন্দোনেশিয়ার পার্ট। এবং এই এই যে এটা হচ্ছে ব্রুনেই, এইটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ওশান, এইখানটা হচ্ছে জাভা সি। তো এই যে স্ট্রেটটা রয়েছে, এই স্ট্রেটটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা। এটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, যেটা মালয়েশিয়াকে ইন্দোনেশিয়া থেকে সেপারেট করেছে এবং জাভা সি এবং আন্দামান সি কে কানেক্ট করেছে। এইখানটা হচ্ছে আন্দামান সি, এই সিটা হচ্ছে আন্দামান সি, যেটা ইন্ডিয়ান ওশানের পার্ট, এইটাও ইন্ডিয়ান ওশানের পার্ট, কিন্তু এটাকে বলা হচ্ছে জাভা সি। সেটা হচ্ছে, এটা সুমাত্রা, এটা জাভা। তো এই যে স্টেটটা, স্টেট অফ মালাক্কা, সেটা মালয়েশিয়াকে ইন্দোনেশিয়া থেকে আলাদা করেছে। আচ্ছা, এখানে কতগুলো ইম্পর্টেন্ট স্টেট আছে। একটা হচ্ছে লম্বক স্টেট, LOMBOK, লম্বক স্টেট। এটা কি করছে না, এটা বালি আইল্যান্ডকে, মানে ইন্দোনেশিয়ার মধ্যেই বালি আইল্যান্ডকে লম্বক আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া থেকে আলাদা করছে। ইন্দোনেশিয়ার যে ফেমাস আইল্যান্ড বালি, বালি আইল্যান্ডকে সেপারেট করছে কি থেকে? লম্বক আইল্যান্ড থেকে। দুটোই কিন্তু ইন্দোনেশিয়ারই। এটা হচ্ছে তোমার ওয়েস্টে পড়ছে, ওয়েস্ট ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ইস্ট ইন্দোনেশিয়া। ওকে, নেক্সট যদি আমি বলি এখানে, তাহলে হচ্ছে এই যে জাভা এবং সুমাত্রা রয়েছে, এই যে স্টেটটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সুন্ডা স্টেট। এখানটায় রয়েছে, এই দেখো লম্বক স্টেট হচ্ছে এইটা, এই দিকটা, এটা হচ্ছে তোমার বালি আইল্যান্ড, আর এই দিকটা হচ্ছে লম্বক আইল্যান্ড। এই স্টেটটার নাম হচ্ছে লম্বক স্টেট। ওকে, এখানে আমি কি লিখবো? সুন্ডা স্ট্রেট। সুন্ডা হচ্ছে জাভা অ্যান্ড সুমাত্রাকে সেপারেট করেছে, এবং ইন্ডিয়ান ওশান এবং জাভা সিকে কানেক্ট করেছে। স্ট্রেট অফ মালাক্কাও তাই, ইন্ডিয়ান ওশান এবং জাভা সিকে বা সাউথ চাইনা সিকে কানেক্ট করেছে। এখানে জাভা সিও বলতে পারো এই এই পার্টটাতে, ঠিক আছে। সেটা যদি কোয়েশ্চেন দেয় সেটাও হবে, কারণ ওয়াটারের তো আমরা কোনো পার্টিকুলারলি এরকম ভাবে, ইন্টারন্যাশনাল ওয়াটারের মধ্যে এরকম ভাবে আলাদা আলাদা করে বাউন্ডারি তো করা নেই, মানে বাউন্ডারি করা আছে বাট তুমি তো দেখতে পাচ্ছ না। আর আমরা পাক স্ট্রেট পড়ি, পাক স্ট্রেট তো রয়েছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে। আচ্ছা, ওকে, তো এখানে এই দুটো ইম্পর্টেন্ট কিন্তু আমাদের স্ট্রেট, এই তিনটে স্ট্রেট খেয়াল রাখতে হবে, মালাক্কা, লম্বক এবং সুন্ডা। মালাক্কা হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া, লম্বক বালি আইল্যান্ড লম্বক আইল্যান্ড, সুন্ডা হচ্ছে জাভা এবং সুমাত্রা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 যাওয়ার আগে আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা দেখতে পারি, এবং এখানে কয়েকটা জিনিস আমি ইম্পর্টেন্ট বলবো বলে রেখেছিলাম, যেটা হচ্ছে যে এখানে দেখো দেখো যে আমরা পড়লাম এই এই পার্টটা, তো আমরা এই সাউথ এশিয়ার পার্টটা পড়লাম, যেখানে স্ট্রেট গুলো পড়লাম এবং ল্যান্ডলক কান্ট্রি পড়লাম। এখানটা আমরা একটু দেখবো, যেটা হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়া বলতে পারো। সেন্ট্রাল এশিয়ার মধ্যে আমরা যে সমস্ত কান্ট্রি গুলো দেখছি, সেগুলোর মধ্যে ল্যান্ডলক কান্ট্রি দেখবো অনেকগুলো। কোনটা? কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান,
তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, আর হচ্ছে এখানে আফগানিস্তান। এই সবকটা কান্ট্রি কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, অল আর ল্যান্ডলক কান্ট্রি। এখানটাতে রয়েছে কাস্পিয়ান সি, এই যে সিটা দেখতে পাচ্ছ এই সিটা হচ্ছে কাস্পিয়ান সি। এবার তুমি বলবে কাজাকিস্তান তো কাস্পিয়ান সি এর সাথে বর্ডার করছে, উজবেকিস্তানও তো বর্ডার করছে, তাহলে এটা কি করে ল্যান্ডলক হচ্ছে? কাস্পিয়ান সি ইজ নট আ সি, অ্যাকচুয়ালি কাস্পিয়ান সি হচ্ছে সব থেকে বড় হ্রদ, সব থেকে বড় হ্রদ, এবং এটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। সব থেকে জলে যদি স্বাদু মিষ্টি জলের হ্রদ বলা হয় তাহলে আমরা এইখানে চলে আসবো। আর জুম করে দেবে? এই যে পাঁচটা হ্রদ দেখতে পাচ্ছ, সুপেরিয়র, ইরি, অন্টারিও, হুরন, এই যে পাঁচটা হ্রদ দেখতে পাচ্ছ এখানে, মিশিগান, এই যে পাঁচটা হ্রদের মধ্যে সুপেরিয়র যে হ্রদটা রয়েছে, এই যে লেকটা, এই লেকটা হচ্ছে সব থেকে বড় স্বাদু জলের হ্রদ। এবং কাস্পিয়ান সি, যেটা আমরা এই পার্টে দেখতে পাচ্ছি, এই পার্টে যে কাস্পিয়ান সি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। এখানে লেক বৈকালটা মেনশন করা নেই, লেক বৈকাল দেখতে পাবো রাশিয়াতে, যেটা হচ্ছে সব থেকে গভীরতম হ্রদ। আচ্ছা, ওকে, আমরা এই জায়গাটা পড়বো, শুধুমাত্র মিডল ইস্টটা পড়বো, বাকিটা এখান দিয়ে পড়তে গেলে অসুবিধা হবে। এটা হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তান হচ্ছে সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে, সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি, এত বড় কান্ট্রি যেটা পুরোটাই ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি হলে তার বিভিন্ন অসুবিধা হবে, কারণ তাকে যদি ট্রেড করতে হয়, সে সি রুট দিয়ে ট্রেড করতে গেলে অন্য কান্ট্রির ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, ঠিক আছে। যেমন নেপাল, ভুটান, এগুলো ল্যান্ডলক কান্ট্রি, তাদেরকে ট্রেড করতে গেলে আমাদের ইন্ডিয়ার ওপর ডিপেন্ডেন্ট হতে হয়, তাদের তাদের গোটা ট্রেডটাই ইন্ডিয়া কন্ট্রোল করে। এখান দিয়ে যে ট্রেডটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান দিয়ে। ওকে, এবং এখানটাতে খেয়াল রাখবে ডাবলি ল্যান্ডলক কান্ট্রি রয়েছে এখানে উজবেকিস্তান। উজবেকিস্তান হচ্ছে ডাবলি ল্যান্ডলক কান্ট্রি, যেটা তোমার ডাবলি ল্যান্ডলক মানে উজবেকিস্তান যে কান্ট্রি গুলোর সাথে বর্ডার শেয়ার করছে সেগুলো ইটসেলফ ল্যান্ডলক কান্ট্রি, তাই উজবেকিস্তান হচ্ছে ডাবলি ল্যান্ডলক কান্ট্রি। এবং কাজাকিস্তান হচ্ছে সব থেকে বড় লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি। ওকে, আচ্ছা, এবং এখানটাতে খেয়াল রাখবে উজবেকিস্তান হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি এখানে তিনটে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে এই উজবেকিস্তান বলছি, কাজাকিস্তান, কাজাকিস্তান হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। আর এখানটাতে আমরা দেখতে পাবো ইজিপ্টকে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি। আর একটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো, আর একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি কোনটা হবে? ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি মানে যেই কান্ট্রিটা একটার বেশি মহাদেশে বা কন্টিনেন্টের পার্ট। এখানে কাজাকিস্তান এই জায়গাটাতে আমরা দেখব যে তোমার ইউরাল পর্বত গেছে, যেটা রাশিয়ার, এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে, এবং এই কাজাকিস্তানের কিছুটা পার্ট কিন্তু ইউরোপেও অবস্থিত। কাজাকিস্তান হচ্ছে একটা ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি এবং হচ্ছে সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি। এই জায়গাটাতে তো আমরা তোমার ইউরোপের এখানটা হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই এই পার্টটা এখান দিয়ে পড়বো না, এই ম্যাপ দিয়ে বুঝতে অসুবিধা হবে। তো আমি এই জায়গাটা বলার জন্য স্পেশালি ম্যাপটা রেখেছিলাম। এখানটাতে দেখবে কাস্পিয়ান সি রয়েছে, এখানে ব্ল্যাক সি রয়েছে, ব্ল্যাক সি রয়েছে, এখানে মেডিটেরিয়ান সি রয়েছে, এখানটাতে অরাল সি রয়েছে, অরাল সি। একটুখানি ইম্পর্টেন্ট যেগুলো বলছি সেগুলোর একটু লোকেশনটা খেয়াল রাখবে। এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সির এই স্ট্রেটটার নাম কি বলতো, যেটা মেডিটেরিয়ান সি এর সাথে এখানে আটলান্টিক সি কে কানেক্ট করেছে। মেডিটেরিয়ান সি এবং আটলান্টিক। আচ্ছা, আরো এখানে একটা স্ট্রেট আছে তোমরা বলবে, যেটা হচ্ছে তোমার ইউরোপ থেকে আফ্রিকাকে, জুম হচ্ছে না, Just a minute. এইখানে একটা একটা ছোট দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে তোমার এই যে মরক্কোর কাছে, স্পেনের কাছে, এখানটা একটা স্মল ওয়াটার বডি রয়েছে, এটা হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার, ঠিক আছে, যেটা আটলান্টিক মহাসাগরকে মেডিটেরিয়ান সি এর সাথে কানেক্ট করছে এবং ইউরোপকে আর আফ্রিকাকে সেপারেট করছে, স্ট্রেট অফ জিব্রাল্টার। এবং এখানটাতে তোমার এইখানে স্টেট গুলো দেখতে পাবে না, এত বেশি ঘিজিমিজি হয়ে গেছে এখানটা। আচ্ছা, বাদ দাও, এবার এই দিকটাতে চলে এসো, আমেরিকার সাইডে। এইখানটাতে কি রয়েছে, যে পানামা যে কান্ট্রিটা রয়েছে, যেটা নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার পার্টে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে ফ্লোরিডা, গালফ অফ মেক্সিকো, এইখানটা হচ্ছে ক্যারিবিয়ান সি। এবং এই জায়গাটাতে তোমার আমরা অনেক ছোট ছোট
আইল্যান্ড কান্ট্রি দেখতে পাবো, যেমন হচ্ছে কিউবা, বাহামাস, হাইতি, এগুলো হচ্ছে সমস্ত তোমার ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি। ওকে, আর এখানটাতে যে আলাস্কা পার্টটা রয়েছে, এই যে পার্টটা আলাস্কা পার্টটা, যেটা এখানে আমরা আবার রাশিয়ার এই এটাকে ফোল্ড করে দিলে এই দিকটাতে চলে আসবে, এখানটাতে আমরা বেরিং স্ট্রেট দেখতে পাবো। ঠিক আছে, বেরিং স্ট্রেট, ক্লিয়ার? আচ্ছা, সরি, এইখানে যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া রয়েছে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে যে বর্ডার লাইনটা, সেই বর্ডার লাইনের নাম কি সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 তো হয়ে গেছে, 7ও হয়ে গেছে, তারপর আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে পড়ছিলাম, দেন 8। In approximately how much time Mars complete one spin on its own orbit? মঙ্গল গ্রহ তার নিজস্ব অক্ষের চারপাশে একটা গোটা চক্র নিতে কত সময় নেয়? 16 hours, 24 hours, 1 day, 18 hours, নাকি অনলি 18 আওয়ার্স? তার মানে এখানে মঙ্গল গ্রহের যে আহ্নিক গতি সেটা জিজ্ঞেস করেছে। মঙ্গল গ্রহের আহ্নিক গতি জিজ্ঞেস করেছে, মানে রোটেশন জিজ্ঞেস করেছে অ্যালং ওন অ্যাক্সিস। সঠিক উত্তর হচ্ছে 1 day 18 আওয়ার্স। 1 day 18 আওয়ার্স। সব থেকে রোটেশন মানে হচ্ছে আহ্নিক গতি। হাইয়েস্ট রোটেশন কার দেখতে পাই, বা ফাস্টেস্ট রোটেশন? রোটেশনের ক্ষেত্রে ফাস্টেস্ট রোটেশন কার দেখতে পাই? ফাস্টেস্ট রোটেশন দেখতে পাই আমরা জুপিটারের বা বৃহস্পতির। জুপিটারের ফাস্টেস্ট রোটেশন দেখতে পাই, সেটা হচ্ছে 9 hour 56 minute। এইগুলো মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। আর স্লোয়েস্ট ভেনাসে দেখতে পাই, ভেনাস, যেটা হচ্ছে তোমার 243 days। এটা নিজের অ্যাক্সিসের অ্যালোং ইটস ওন অ্যাক্সিস অ্যারাউন্ড। ঠিক আছে, মানে এটার বাংলাটা হচ্ছে আহ্নিক গতি। তারপর হচ্ছে রেভলিউশন। রেভলিউশন হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি সব থেকে ফাস্টেস্ট কার হবে? মার্কারি, কাছে আছে, তাড়াতাড়ি আগে দৌড়ে সূর্যের চারিদিকে ঘুরে নেবে। কত? 88 days লাগে মার্কারির একটা রিভলিউশনে। এবং স্লোয়েস্ট কার? স্লোয়েস্ট হচ্ছে নেপচুনের, দূরে আছে, মেক সেন্স। 165 ইয়ার্স লাগে। 165 ইয়ার্স লাগে সূর্যের চারিদিকে একটা টোটাল রাউন্ড মারতে। ওকে, একটু মার্স সম্বন্ধে পড়া যাক। মার্স হচ্ছে 4th প্ল্যানেট, 4 নম্বর প্ল্যানেট, তাই তো? মার্কারি, ভেনাস, আর্থ, দেন মার্স। মার্সকে কি বলা হয়? মার্সকে বলা হয় রেড প্ল্যানেট। কেন রেড প্ল্যানেট বলা হয়? কারণ এটা দেখতে এরকম লাল রঙের এবং এর মধ্যে প্রচুর আয়রন অক্সাইড থাকে, তার জন্যই এটা দেখতে এরকম লাল রঙের। রিচ ইন আয়রন অক্সাইড। একটা মজার গল্প বলি তোমাদেরকে। আমার কাছে একটা স্টুডেন্ট আছে, সে হচ্ছে ক্লাস 9-এ পড়ে। তো তাকে আমি সেদিনকে কি একটা পড়াতে গিয়ে আমি বললাম যে আমাদের আহ রক্ত প্রডিউস হওয়ার জন্য বা স্পেশালি আরবিসি ফর্ম করার জন্য লোহার দরকার হয়। তো যদি কোনো কারণে আমাদের বডিতে লোহার মানে কম হয়, আয়রনের ডেফিসিয়েন্সি হয়, তাহলে রক্ত কম প্রডিউস হবে, হিমোগ্লোবিন কমে যাবে, আরবিসি ফর্ম হবে না। তো তখন সাধারণত বাড়িতে কি খায়, মায়েরা কি খায়? তো অনেক ভেবেচিন্তে বললো কুলেখাড়া খায়, তারপর থোড় মোচা, এই সমস্ত ভেবেচিন্তে বললো, উত্তরগুলো লিটারেলি দিল। তো আমি বললাম হ্যাঁ, কারণ ওগুলো খায় কারণ ওদের মধ্যে আয়রন কন্টেন্ট বেশি থাকে। বাচ্চা তো বাচ্চা, সে বললো তাহলে লোহা কেন খেয়ে নেয় না, ওটা কেন খায়, সবজিগুলো কেন খায়, লোহা কেন খেয়ে নেয় না ডিরেক্টলি? আই ওয়াজ লাইক হ্যাঁ ঠিকই বলেছিস, লোহা কেন খেয়ে নেয় না। তারপর আমি ওকে বোঝালাম যে লোহা খেলে সেটা ডাইজেস্ট হবে না, লোহা সেটা অ্যাবজর্ব হবে না ওইভাবে। আয়রন অ্যাবজর্ব করতে গেলে সেটা ফলিক অ্যাসিড ফর্মে অ্যাবজর্ব হয়, সেটা আয়রন ফর্মে অ্যাবজর্ব হয় না, অনেক অনেক কিছু বোঝালাম। তো তারপর বললো যে তাহলে
রাস্তায় যে মোরাম দেওয়া হয়, ওকে আমি এক্সাম্পল দিচ্ছি, যে রাস্তায় মোরাম দেওয়া হয় সেটাতেও আয়রন রিচ থাকে, ল্যাটেরাইট মাটি বলা হয়, যেখানে যে মাটিগুলো লাল লাল দেখতে হয় সেটা ল্যাটেরাইট থাকে। যে কোনো মাটি বা নেচারের অনেক কিছু জিনিস যেগুলো লাল টাইপের দেখতে হয় সেগুলোতে লোহা থাকে। আগেন কোয়েশ্চেন, যে তাহলে টমেটোতেও নিশ্চয়ই প্রচুর লোহা থাকে, তার জন্য টমেটো লাল হয়। ভাবলাম না, টমেটোর লাল কালারটা লোহার লাল কালারটা একরকম না, টমেটোতে লাইকোপেন থাকে, বিভিন্ন পিগমেন্ট থাকে, ক্রোমোপ্লাস্ট থাকে, তার জন্য। আমাকে বললো যে তুমি যা কথা বলো তার অর্ধেক কথা সত্যি হয় আর অর্ধেক জায়গায় সেটা অ্যাপ্লিকেবল হয় না, কেন? আমি বললাম তুই আমার কাছে কি পড়তে আসিস? বললো সায়েন্স। আমি বললাম তাহলে সায়েন্সের তো এক্সেপশনই এক্সেপশন। বললো তুমি বাজে, তোমার অর্ধেক কথা প্রযোজ্য হয়, অর্ধেক কথা প্রযোজ্য হয় না। আমি ভাবলাম যে আমি কি আর করব। তো এই রিচ ইন আয়রন অক্সাইড বলতে গিয়ে আমার এই জিনিসটা মনে পড়ে গেল। ওকে, মার্স হচ্ছে সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট। তাহলে স্মলেস্ট কোনটা? বুধ, মার্কারি প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ওকে, নেক্সট হচ্ছে তোমার এর দুটো ন্যাচারাল মুন আছে। মুনস, যার নাম, একটার নাম হচ্ছে ফোবোস, একটার নাম হচ্ছে ডিমোস। DEI বোধ হয় স্পেলিংটা, সরি, ডিমোস। ওকে, এবং এর মধ্যে যে হাইয়েস্ট মাউন্টেন রয়েছে, মার্সের মধ্যে যে হাইয়েস্ট মাউন্টেন রয়েছে, টলেস্ট মাউন্টেন, সেটারও আমরা নাম দিয়ে দিয়েছি। আমরা এত হিংসা হিংসি করে করে বেড়াই, গোটা ইউনিভার্সের মধ্যে একটা ছোট্ট গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে একটা প্ল্যানেট, সেই প্ল্যানেটের মধ্যে একটা কন্টিনেন্টের, একটা স্টেট, একটা কান্ট্রির, একটা স্টেটের, একটা সিটিতে বাস করছি, একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, তারপরেও আমরা এত মারামারি করি। দেখো আমরা মার্সে গিয়ে সেখানকার মাউন্টেনেরও নাম দিয়ে দিয়েছি, অলিম্পাস মুন, মাউন্ট অলিম্পাস, মাউন্ট অলিম্পাস। মাউন্ট অলিম্পাসের নাম আমরা আর কোথায় পড়েছি? ছাড়ো, আমি আবার অন্য জায়গায় চলে যাচ্ছি গল্প করতে করতে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। যা, অপশন গুলো কোথায়? Which citizen of Republic India was awarded the Nobel Prize in the year of 1998? 1998 এ কোন নাগরিককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? এই দুটো অপশনের মধ্যেই বলো, অমর্ত্য সেন আর রবীন্দ্রনাথ ঠাকুর। ইজি হয়ে যাবে তো, রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক আগে পেয়েছিল, 1909-এ পেয়েছিল, তো এখানে বাকি অপশন গুলো আসলে কেন দেয়নি আমি বুঝতে পেরেছি। আমি এইটাকে অ্যানিমেশনে অ্যাড করতে গেছিলাম, এই দুটো অ্যাড হয়ে গেছে। তো সিভি রমন পেয়েছিল 1930-তে এবং কৈলাস সত্যপথী পেয়েছিলেন 2014-এ। ঠিক আছে, সিভি রমন হচ্ছে রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন, যার জন্য পেয়েছিলেন রামান এফেক্ট। রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন, তার জন্য নোবেল দেওয়া হয়েছিল, এবং কৈলাস সত্যপথীকে 2014-তে নোবেল দেওয়া হয়েছে, এবং রবীন্দ্রনাথ টেগর ইন দ্য ইয়ার অফ 1909। ওকে, Ustad Bismillah Khan, an Indian musician credited with popularizing the Shahnai, receiving which honor from the Government of India in 2001? শাহনাইকে জনপ্রিয় করে কৃতিত্বপ্রাপ্ত ভারতীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ বিসমিল্লাহ খান 2001 সালে ভারত সরকারের কাছ থেকে কোন সম্মান পেয়েছিলেন? ভারতরত্ন পেয়েছিলেন, নাকি পদ্মশ্রী পেয়েছিলেন, নাকি পদ্মভূষণ পেয়েছিলেন, নাকি পদ্মবিভূষণ পেয়েছিলেন? কোনটা পেয়েছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খান ইন দ্য ইয়ার অফ 2001? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2001 হিসেবেও মনে রাখতে হবে। সঠিক উত্তর হচ্ছে ভারতরত্ন পেয়েছিলেন বিসমিল্লাহ খান 2001-এ। শাহনাই হচ্ছে একটা উইন্ড ইনস্ট্রুমেন্ট, এবং এই বিসমিল্লাহ খান কিন্তু রেড ফোর্টেও শাহনাই বাজিয়েছিলেন আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময়। এবং ওস্তাদ বিসমিল্লাহ খান হচ্ছে থার্ড মিউজিশিয়ান যিনি ভারতরত্ন পেয়েছিলেন। বিসমিল্লাহ খান হচ্ছে থার্ড মিউজিশিয়ান যিনি ভারতরত্ন পেয়েছিলেন, টু রিসিভ ভারতরত্ন। তাহলে ফার্স্ট কে ছিলেন? ফার্স্ট মিউজিশিয়ান কে ছিলেন? ফার্স্ট মিউজিশিয়ান টু রিসিভ
Bharat Ratna was M.S. Subbulakshmi. M.S. Subbulakshmi. এনাকে বলা হয় এম.এস. সুব্বলক্ষ্মীকে বলা হয় ফাদার অফ কার্নেটিক মিউজিক। কি বলা হয়? না সরি, ফাদার না, ইনি ফিমেল ছিলেন, কি বলছি, কুইন। কুইন অফ কার্নেটিক মিউজিক। কুইন অফ কার্নেটিক মিউজিক। এবং ইনি আস্থানা বিদ্বানও ছিলেন। আস্থানা বিদ্বান মানে হচ্ছে রেসিডেন্স আর্টিস্ট অফ তিরুপতি তিরুমলি, যে টেম্পল ছিল, যেখানে আমরা আস্থানা নর্তকী পড়েছিলাম ইয়ামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কে। আস্থানা বিদ্বান। এবং ইনি ভারতরত্ন পেয়েছিলেন ইন দ্য ইয়ার অফ 1998। তখন জন্মায়নি আমি, তখন ভারতরত্ন পেয়েছিলেন। এবং ইনি অলসো রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে এশিয়ান নোবেল বলা হয়। রবিশ কুমারও পেয়েছেন। ইউনাইটেড নেশনের জেনারেল কাউন্সিলে পারফর্মও করেছিলেন এম.এস. সুব্বলক্ষ্মী। এবার সেকেন্ড মিউজিশিয়ান কে ছিলেন? সেকেন্ড মিউজিশিয়ান টু রিসিভ ভারত রত্ন, এটা হচ্ছে তোমার রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, যিনি সিতারের সাথে যুক্ত। এনার মেয়ে অনুষ্কা শঙ্কর, তিনিও সিতারের সাথে যুক্ত। এবং রবিশঙ্করের ভাই ছিলেন উদয় শঙ্কর, যিনি হচ্ছেন মডার্ন ফর্ম অফ ডান্সের সাথে যুক্ত, তাই তো? আচ্ছা, ফাদার অফ কার্নেটিক মিউজিক কাকে বলা হয়? ফাদার অফ কার্নেটিক মিউজিক, ফাদার অফ কার্নেটিক মিউজিক কি সেটা তো বলতে হবে না নিশ্চয়ই, আই হোপ। ফাদার অফ কার্নেটিক মিউজিক বলা হয় পুরন্দর দাসকে। পুরন্দর দাসকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11. গোপিকা বর্মা ইজ a classical dancer of. গোপিকা বর্মা ক্লাসিক্যাল ডান্সার কিসের সাথে যুক্ত? গোপিকা বর্মার নাম। গোপিকা বর্মার নাম হচ্ছে কত্থক, মণিপুরি, মোহিনীঅট্টম, আবার কত্থক হয়ে গেছে অপশন, কথাকলি ধরো এটা, কথাকলি কোনটার সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত গোপিকা বর্মার নাম। এবং মোহিনীঅট্টম কোথাকার ডান্স? মোহিনীঅট্টম হচ্ছে কেরালার ডান্স, এই স্লাইডটাতেই লিখি। মোহিনীঅট্টম হচ্ছে কেরালার ডান্স। কেরালাতে আমরা দুটো ক্লাসিক্যাল ডান্স দেখতে পাই, অ্যাসোসিয়েটেড উইথ লর্ড বিষ্ণু। বিষ্ণুর একটা রূপ বলা হয় মোহিনী, এবং সেটার সাথেই অ্যাসোসিয়েটেড। এটা লর্ড বিষ্ণুকে বিষ্ণুকে কি করে, ওটাকে কি বলে, ডেডিকেট, হ্যাঁ, ওয়ার্ড খুঁজে পাই না মাঝে মাঝে, ডেডিকেট করে করা হয় লর্ড বিষ্ণুকে। এবং এটা হচ্ছে তোমার সিম্বলাইজ সিম্বলাইজ এয়ার। এয়ার যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাকে সিম্বলাইজ করা হয়। এবং এই ডান্সটা সোলো পারফর্ম করা হয় মহিলাদের দ্বারা, ঠিক আছে? সোলো ডান্স পারফর্ম করা হয়, সোলো পারফর্মড বাই ফিমেল ডান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে যে মোহিনীঅট্টমের পুরনো এভিডেন্স পাওয়া গেছে, মানে এর রেফারেন্স পাওয়া গেছে ব্যবহার মালা বলে একটা এনশিয়েন্ট টেক্সট ছিল। ব্যবহার মালা, ব্যবহার মালা একটা এনশিয়েন্ট টেক্সট, যেটা লিখেছেন মহজ মঙ্গলম বলে একজন ভদ্রলোক। তার লেখা এই যে এনশিয়েন্ট টেক্সটে এখানে পাওয়া গেছে তার রেফারেন্স। এটা আমি ইংলিশ স্পেলিংটা লিখে দিচ্ছি, আমি যদি ভুল উচ্চারণ করে থাকি তার জন্য। আসলে এই সাউথ ইন্ডিয়ার প্রোনাউন্সিয়েশন গুলো এমন উল্টোপাল্টা না। ওকে, এর যদি এক্সপোনেন্টের কথা মনে রাখো তাহলে গোপিকা বর্মা, কনক রেলে, আর হচ্ছে তোমার সুনন্দা নায়ের,
জয়া প্রভা মেনন, এগুলো সবই হচ্ছে তোমার মোহিনী আট্টমের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট নাম মনে রাখবে, কল্যাণী কুট্টি আম্মা। কল্যাণী কুট্টি আম্মা। ইনি হচ্ছে একটা ডান্স স্কুল ফর্ম করেছিলেন, যেটা হচ্ছে কেরল কল্যাণম। কেরল কল্যাণম বলে একটা ডান্স স্কুল ফর্ম করেছিল ইন দ্য ইয়ার অফ 1974 এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12. Which type of seed played an important role in the Green Revolution in India? ভারতে সবুজ বিপ্লবের সময় কোন ধরনের বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হাই নিউট্রিয়েন্ট ভ্যারাইটি, হাই ইল্ড ভ্যারাইটি, হাই আয়রন রিচ ভ্যারাইটি, নাকি হাই নান অফ দিস? আচ্ছা, গ্রিন রেভলিউশনের টাইমে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাই ইল্ড ভ্যারাইটি সিড, ঠিক আছে, যেটা উচ্চ ফলনশীল বীজ ছিল। গ্রিন রেভলিউশন কবে হয়েছিল এবং কোন 5-এর প্ল্যানের সাথে সম্পর্কিত সেটা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13. দ্য একাডেমি অফ সায়েন্স ফাউন্ডেড ইন 1934 বাই সিভি রমন ইজ সিচুয়েটেড ইন। একাডেমি অফ সায়েন্স কোথায় অবস্থিত? মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, নাকি নিউ দিল্লি? সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, দ্য কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাভ টু মেনটেন আ মিনিমাম পার্সেন্টেজ অফ ক্যাশ, গোল্ড অ্যান্ড আদার সিকিউরিটিজ বিফোর লেন্ডিং লোন টু ইটস কাস্টমার, দিস ইজ কল্ড। ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের গ্রিন গ্রাহকদের দেওয়ার আগে নগদ, সোনা এবং অন্যান্য সিকিউরিটির ন্যূনতম কিছু শতাংশ বজায় রাখতে হয়, তাকে কি বলা হয়? ক্যাপিটাল অ্যাডিকুয়েন্সি রেশিও, কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট রেশিও, সলিটারি লিকুইডিটি রেশিও, নাকি ক্যাশ রিজার্ভ রেশিও? কি বলা হয় এটাকে? যারা উত্তরটা জানো অপশন কোয়েশ্চেন কমেন্ট সেকশনে উত্তরটা করো। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সলিটারি লিকুইডিটি রেশিও বলা হয় এটাকে, যেটা হচ্ছে তোমার রিজার্ভ করে রাখতে হয়। অ্যাকচুয়ালি যখন কোনো কমার্শিয়াল ব্যাংক, ধরো তুমি একটা কমার্শিয়াল ব্যাংক, এই পার্টটা ছেড়ে দাও, এটা আমি আজকে বলবো না। ধরো তুমি একটা কমার্শিয়াল ব্যাংক, সেই কমার্শিয়াল ব্যাংক যদি চালাতে যায় তাহলে সেটার কিছু ক্যাশ লাগবে, যেটা রিজার্ভ করে রাখতে হবে ক্যাশের ক্ষেত্রে, এবং সেই ক্যাশটার উপরে কিন্তু ইন্টারেস্ট ব্যাংক আর্ন করবে না কিছু, ঠিক আছে। এবং মানে এটা হচ্ছে তোমার কি বলবো, যেটা হচ্ছে তোমাকে নিজের কাছে তোমার সিকিউরিটি পারপাসে রিজার্ভ করে রাখতে হবে। আর কিছু হচ্ছে লিকুইড রেশিও, সলিটারি লিকুইড রেশিও, সেটা ক্যাশ হতে পারে, সেটা গোল্ড হতে পারে, সেটা কোনো সিকিউরিটি হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, এবং সেটা হচ্ছে কিছু পার্ট তোমাকে সলিটারি লিকুইড রেশিও হিসেবে রিজার্ভ রাখতে হবে। এই সিআরআর এবং এসআরআর, এইগুলো কে হচ্ছে তোমার মনিটারি টুল, যে সমস্ত মনিটারি টুল দ্বারা আরবিআই গোটা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে। আমরা এই ব্যাংকিং সিস্টেমের এই পার্টটা আজকে পড়বো না, যেহেতু ক্লাসটা বড় হচ্ছে। আমি ব্যাংকিং সিস্টেম থেকে পরপর 3-4টে কোয়েশ্চেন রাখবো, দিয়ে ব্যাংকিং সিস্টেমটা একবারে পড়বো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার লাস্ট কোয়েশ্চেন এবং আজকের এটা, হু ওয়াজ ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়, আত্মারাম পান্ডুরঙ্গে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি স্বামী বিবেকানন্দ? কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, আত্মারাম পান্ডুরঙ্গ। রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজের পরে আমরা দেখবো দেবেন্দ্রনাথ ঠাকুর আসবেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা কেশবচন্দ্র সেনকে দেখবো ব্রাহ্ম সমাজে। এই ডিটেলস গুলো আমরা অন্য দিনের ক্লাসে করবো। তো আজকে 15টা কোয়েশ্চেনে কে কতগুলো উত্তর করতে পেরেছো জানিও, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো। এই ক্লাসের পিডিএফ এবং রেগুলার ক্লাসের নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।